প্র্যাকটিসের কোশ্চেন গুলো আমরা করব, কিন্তু এর আগে আমাদের লাস্ট দিন কয়টা কোশ্চেন রেখে আসছিলাম চেক পয়েন্টে। সো চেক পয়েন্টের 3B থেকে শুরু করে কোশ্চেন গুলো ফার্স্টে সলভ করে নিব, দেন আমরা এক্সাম প্র্যাকটিসের কোশ্চেন গুলি শুরু করব। ঠিক আছে? সো আমি ফেসবুকে এখনো দেখলাম না কারো কনফার্মেশন। লেট মি সি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ওকে, সো নাজমুল সাকিব আসছে ফেসবুকে। ওয়ালাইকুম আসসালাম নাজমুল সাকিব। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ফারহান। ওকে, সো তাহলে আমরা ফার্স্টে চেক পয়েন্টের যে কয়টা কোশ্চেন রেখে আসছিলাম এই কয়টা কোশ্চেন ফার্স্টে সলিউশন করে নেই, দেন উই উইল স্টার্ট দ্য এক্সাম প্র্যাকটিস কোশ্চেন। সো কোশ্চেন নাম্বার আমরা 3A পর্যন্ত করে রাখছিলাম লাস্ট দিন, যে এই রিঅ্যাকশনে যে তিনটা হিলিয়ামের নিউক্লিয়াস মিলে ফিউজ ভাই এটা করে কত তারা নম্বর কি টপিক? করে, কার্বন 12 প্রডিউস করে। হ্যাঁ আরিফিন কিছু বলতেছিলা? ভাই এটা কত নম্বর টপিক? এটা লাস্ট তো ক্লাস করতে পারি নাই তো। আমরা তো ওকে নিউক্লিয়ার ডিকের সবগুলোই চেক পয়েন্ট কোশ্চেন শেষ করছি লাস্ট ক্লাসে, জাস্ট এই কয়টা কোশ্চেন বাকি, যে 3BC 4 5 6 7 পেজ নাম্বার 145 এর। তো আচ্ছা লাস্ট ঠিক ক্লাস আছে। করতে পারো না, এটা তো এর জন্য ভিডিও তো দিয়ে দেওয়া হয়, ওগুলা দেখে তো কভার করে ফেলতে হবে। হুম করে ফেলবো। ওকে, সো তাহলে এখানে আমাদের যেটা বলতেছিলাম কোশ্চেন নাম্বার 3 এর কি বলতেছিল যে, হ্যালো রুফায়দা। ওকে, সো তাহলে কোশ্চেন নাম্বার 3 তে বলতেছে যে এই যে তিনটা হিলিয়ামের নিউক্লিয়াস মিলে ফিউশন করে তারা কি প্রডিউস করে, কার্বন প্রডিউস করে। সো এখন বললো এই রিঅ্যাকশনে কত এনার্জি রিলিজ হয়। সো আমরা কি করছিলাম, প্রোডাক্টের ম্যাস নিছি, রিঅ্যাকট্যান্টের ম্যাস নিছি, দেন আমরা কি জানি নিউক্লিয়ার রিঅ্যাকশনে অলওয়েজ কি হয়, প্রোডাক্টের ম্যাস রিঅ্যাকট্যান্টের ম্যাসের থেকে কম থাকে। সো তাহলে আমরা ফাইনাল প্রোডাক্ট যেটা পাচ্ছি ওইটার ম্যাস কম। সো তাহলে আমরা ম্যাস দিচ্ছি বেশি, পাইতেছি কম। সো তাহলে বাকি ম্যাস কোথায় গেল, বাকি ম্যাস এনার্জি হিসেবে রিলিজ হবে। সো ওইভাবে করে আমরা বের করি, কি করব, প্রোডাক্টের ম্যাস আর রিঅ্যাকট্যান্টের ম্যাসের মধ্যে ডিফারেন্সটা বের করব, দেন ওই ম্যাসটা কিসে কনভার্ট হবে, দ্যাট মাস উইল বি কনভার্টেড টু এনার্জি অ্যাকর্ডিং টু দ্য ফর্মুলা E is equal to mc স্কয়ার। সো তাহলে ওইভাবে করে আমরা বের করতে পারি। সো এখন 3B তে বলতেছে কি, how does the binding energy per nucleon change in the reaction? বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন কি হয়, কিভাবে চেঞ্জ হয়, হিলিয়ামের বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন বেশি নাকি কার্বনের বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন বেশি? ফারহান? জি ভাইয়া। হিলিয়ামের বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন বেশি নাকি কার্বনের বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন বেশি? হিলিয়ামের। হিলিয়ামের। তো হিলিয়ামের বাইন্ডিং সরি এনার্জি সরি। পার নিউক্লিয়ন যদি বেশি থাকেই তো না তাহলে না না ভাইয়া, কার্বনের কার্বনের। তো আমি ওই যে সাইজ হিসাবে বলতেছিলাম ভুলে ভাইয়া। না না, এখানের মধ্যে কি করতে হবে, যে আমাদের নিউক্লিয়ার ফিউশন রিঅ্যাকশন হয়ই কেন, তাহলে যেন তাদের স্টেবিলিটি বাড়াইতে পারে। স্টেবিলিটি কিভাবে বাড়ে, কি বলছিলাম, যে বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন যত বেশি হবে স্টেবিলিটি তত বাড়বে। তো তাহলে তারা ফিউশন করে কার্বন প্রডিউস করে কেন, বিকজ কার্বন হলো বেশি স্টেবল হিলিয়ামের থেকে। তো এর জন্য জি ভাইয়া। হিলিয়াম গুলা ফিউজ করে কার্বন তৈরি করলো। তো তাহলে বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন কার বেশি, কার্বনের বেশি। এখন কিভাবে চেঞ্জ হচ্ছে, যে ওরা এই যে বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন গুলো যে বের করছে, কিভাবে বের করছে ওই জিনিসটা এখানে মধ্যে প্রসিডিওরটা লেখা, যে আমাদের টোটাল বাইন্ডিং এনার্জি রিলিজ হয়েছে কত, আমরা এ নাম্বারে যে বের করছি, এটা আমাদের নোটপ্যাডে করছিলাম। এই যে আমরা টোটাল যে বাইন্ডিং এনার্জির ভ্যালু বের করছিলাম লাস্ট ক্লাসে 3 এর এতে কত, 7.27 মেগা ইলেকট্রন ভোল্ট, তাই না? যে আমাদের তিনটা হিলিয়াম মিলে যখন নাকি কি করবে, তিনটা হিলিয়ামের নিউক্লিয়াস মিলে যখন নাকি কার্বনের একটা নিউক্লিয়াস প্রডিউস করবে, তখন টোটাল এনার্জি রিলিজ হবে এত। এখন এই এনার্জিটা কি, চেঞ্জ ইন দা বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন। সো টোটাল বাইন্ডিং এনার্জির চেঞ্জ কত, 7.27 মেগা ইলেকট্রন ভোল্ট। সো এখন এখানের মধ্যে তারা ওয়েট, তারা অ্যান্সারে কি লিখছে দেখো, বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন কি হচ্ছে, the binding energy per nucleon goes up by কত, the binding energy per nucleon goes up by 0.6
মেগা ইলেকট্রন ভোল্ট। এখন তারা এটা কিভাবে বের করলো? আমরা তো ফার্স্টে এ নাম্বারে বের করছিলাম যে টোটাল বাইন্ডিং এনার্জি রিলিজ করতেছে কত? টোটাল বাইন্ডিং এনার্জি রিলিজ করতেছে হলো 7.3 মেগা ইলেকট্রন ভোল্ট। এখন 7.3 মেগা ইলেকট্রন ভোল্ট এটা কতগুলা নিউক্লিয়নের মধ্যে কি প্রডিউস করছে তারা? ফারান, কার্বন প্রডিউস করছে না? সো এখন হ্যালো, কার- শুনতেছো ভাইয়া? হ্যাঁ এখন শুনতেছি। হ্যালো বলছো তখন থেকে। আচ্ছা ভাইয়া। সো এখন এখানের মধ্যে কি যে 7.3 মেগা ইলেকট্রন ভোল্ট যে আমরা বের করছিলাম এটা কি টোটাল চেঞ্জ ইন বাইন্ডিং এনার্জি, তাই তো? জি ভাইয়া। তো এখন এই বাইন্ডিং এনার্জির চেঞ্জটা কতগুলা নিউক্লিয়নের মধ্যে হয়েছে? কার্বনের নিউক্লিয়ন কয়টা? কার্বন 12 এর নিউক্লিয়ন নাম্বার কত? ম্যাস নাম্বারটাই তো নিউক্লিয়ন নাম্বার, তাই না? জি ভাইয়া। তো তাহলে কার্বন 12 হ্যাজ 12 নিউক্লিয়নস। সো এখন 12টা নিউক্লিয়ন মিলে টোটাল বাইন্ডিং এনার্জি কত? 7.3 মেগা ইলেকট্রন ভোল্ট। সো বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন কত হবে? ডিভাইড বাই 12 ভাইয়া। ডিভাইডেড বাই 12। সো তাহলে বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন 0.608। ডিভাইডেড বাই 12। সো তাহলে 0.608 যা আসে। সো এখন এটাকে তারা লিখছে কত? 0.6 মেগা ইলেকট্রন ভোল্ট। ওকে, তো তাহলে আমরা জি এটাকে ভাইয়া। 0.61 ও লিখতে পারি, 0.6 ও লিখতে পারি, এটা কোনো প্রবলেম না। ওকে, সো তাহলে এটা গেল আমাদের কোশ্চেন নাম্বার 3B, যে ফার্স্টে আমরা লাস্ট দিন যে 3A তে বের করে রাখছিলাম টোটাল বাইন্ডিং এনার্জির ভ্যালু কত, যে তিনটা হিলিয়ামের নিউক্লিয়াস মিলে একটা যে কার্বনের নিউক্লিয়াস ফর্ম করে। সো তাহলে টোটাল বাইন্ডিং এনার্জির ভ্যালু কত? 7.3 মেগা ইলেকট্রন ভোল্ট। সো তাহলে পার নিউক্লিয়ন কতটুকু চেঞ্জ হইলো? 12টা নিউক্লিয়ন মিলে টোটাল হলো 7.3 মেগা ইলেকট্রন ভোল্ট। সো তাহলে একটা নিউক্লিয়নের কত? 7.3 ডিভাইডেড বাই 12। সো এইভাবে করে আমরা বের করলাম। ওকে, এখন 3 এর সি তে কি জিজ্ঞাসা করতেছে আমাদেরকে দেখি। 3C তে আমাদেরকে বলতেছে what is the average kinetic energy and RMS speed of the helium nuclei in the star? সো এখন এভারেজ কাইনেটিক এনার্জি আর আরএমএস স্পিড বের করতে বললো যে একটা হিলিয়াম নিউক্লিয়াসের এভারেজ কাইনেটিক এনার্জি কত। এখন এভারেজ কাইনেটিক এনার্জির এখানে আমাদের একটা ফর্মুলা আছে, তাই না? ফর্মুলাটা কি? এভারেজ কে ইজ ইকুয়াল টু, এটা আমরা কোশ্চেনে পড়ে আসছিলাম, কি বলে আইডিয়াল গ্যাসের ওখানে 3/2 kT, রাইট? এভারেজ কে ইজ ইকুয়াল টু হোয়াট? যে হাফ ইনটু মাস ইনটু আরএমএস ভেলোসিটি স্কয়ার্ড ইজ ইকুয়াল টু 3/2 kT। এটা নোটপ্যাডে লিখে দাঁড়াও। তো এখন টেম্পারেচার দিছে কত দেখো। টেম্পারেচার হলো 10⁸ কেলভিন। সো এই টেম্পারেচারের জন্য এভারেজ কাইনেটিক এনার্জি কত আসে এটা বের করব। সো লেটস গো টু দা নোটপ্যাড। এখন এখানের মধ্যে 3 এর কত নাম্বার? এটা সি নাম্বার। সো এখন উই নো হোয়াট? উই নো হাফ ইনটু মাস ইনটু ভিআরএমএস স্কয়ার্ড, তাই তো? সরি, ইজ ইকুয়াল টু কত? 3/2 kT। সো তাহলে এভারেজ কে ইজ ইকুয়াল টু 3/2 kT। সো এখন 3/2 কে কত? 1.38 ইন্টু 10⁻⁻23। আর টেম্পারেচার কত বলে দিছে? 10⁸ কেলভিন বলে দিছে না তারিফ? তো তাহলে এখানে কত লিখবো? 10⁸। সো এটা করলে পরে what we will get? We will get the average kinetic energy. হ্যাঁ, 2.07 into 10⁻⁻15। Okay, 2.07 into 10⁻⁻15 দেখি, এটাই আসার কথা। ওকে, সো তাহলে 2.07 into 10⁻⁻15 joules or 2.1 into 10⁻⁻15 joules। তো এই জিনিসটা হলো আমাদের ফার্স্ট থেকে কাইনেটিক এনার্জি চাইছে না? সো এখন এভারেজ কাইনেটিক এনার্জি আমরা বের করলাম। এই যে
এভারেজ কাইনেটিক এনার্জি কত? এই যে 2.07 ইনটু 10 টু দি পাওয়ার -15 জুল। এরপরে আমাদেরকে আবার আরএমএস স্পিডটাও বের করতে বলছে। সো এখন আরএমএস স্পিড বের করার জন্য আমরা কি করব? এখন তো আমরা কাইনেটিক এনার্জি জানি নাকি? we know the kinetic energy, so তাহলে half into mass into RMS speed এর square is equal to 2.07 or 2.1 যেটা ইউজ করে একই কথা, 2.1 into 10 to the power -15। সো এখন একটা হিলিয়াম নিউক্লিয়াসের ম্যাস কত? আমরা লাস্ট ক্লাসে বের করে রাখছিলাম যে একটা হিলিয়াম নিউক্লিয়াসের ম্যাস কত? 4.00150484। তো এখন C is equal to কি হবে? 2 into 2.1 into 10 to the power -15 divided by mass of helium which is 4.00 এরপর কত জানি 150484 150484 ইউ। এত ইউ ছিল না, তো ইউ মানে কত আরিফিন? 1.66 into 10 to the power -27 কেজি। সো এখন এই পুরাটার কি হবে? রুট ওভার, যে সি স্কয়ার ছিল না, সো এখন এটা কি করব? পুরাটা রুট ওভার করব। সো এখানে থেকে হোয়াট উই উইল গেট দা root mean square speed. So তাহলে 2 into 2.1 into 10 to the power -15 divided by 4.00150,484 into 1.66 into 10 to the power -19। সরি, ভুলে 10 to the power -19 দিছি, 10 to the power -27 হবে, সরি। ওকে, সো দিস গিভস আস 795,168.014 মিটার পার সেকেন্ড। সো তাহলে এটাকে 795,000 মিটার পার সেকেন্ড। আমরা 2.1 ইউজ করছি দেখে আমাদের ভেলোসিটিটা কি আসছে? বেশি আসছে, বুঝছো? যে আমরা কাইনেটিক এনার্জি ইউজ করছি কত? 2.1 ইউজ করছি। সো এর জন্য দা কাইনেটিক এনার্জি দ্যাট উই গট ইজ কি বলে? দা RMS speed that we got is 795,000 মিটার পার সেকেন্ড। ওরা 2.07 ইউজ করছে, এর জন্য ওরা কত পাইছে? 788,000 মিটার পার সেকেন্ড। সো তাহলে এখানের মধ্যে আমাদের ওরকম কোনো প্রবলেম হবে না। ওকে, সো এটা গেল কোয়েশ্চেন নাম্বার 3। কোয়েশ্চেন নাম্বার 3 নিয়ে কি কারো কোনো স্পেসিফিক প্রবলেম আছে? তারিফ? ওকে, সো তাহলে কোয়েশ্চেন নাম্বার 3 নিয়ে কোনো প্রবলেম নাই, দ্যাটস ভেরি গুড। এখন তাহলে আমরা কোয়েশ্চেন নাম্বার 4 টা দেখি কি বললো। কোয়েশ্চেন নাম্বার 4 এ কমপ্লিট দ্য ফলোইং নিউক্লিয়ার ফিশন রিঅ্যাকশন টু ডিটারমাইন এক্স। এক্সটা কোথায়? এই যে রুবিডিয়ামের যে ম্যাস নাম্বার, রুবিডিয়ামের ম্যাস নাম্বারটা এক্স দিয়ে লেখা। সো তাহলে হোয়াট ইজ হ্যাপেনিং ওভার হিয়ার? দেখো, এটা যদি আমরা জুম করে একটু দেখাই। সো ইউরেনিয়াম 235 সে একটা নিউট্রন অ্যাবজর্ব করবে। তো সে একটা নিউট্রন অ্যাবজর্ব করলে আনস্টেবল হয়ে দেন স্প্লিট করবে। তো সে কি প্রডিউস করে? ইট প্রডিউসেস আ রুবিডিয়াম, আ সিজিয়াম, 2 নিউট্রনস প্লাস এনার্জি। সো এখন আমরা কি জানি যে একটা নিউক্লিয়ার রিঅ্যাকশনে কি হবে? ম্যাস নাম্বার গুলি লেফট হ্যান্ড সাইডে রাইট হ্যান্ড সাইডে সেম থাকবে, অ্যাটমিক নাম্বার গুলিও লেফট হ্যান্ড সাইডে রাইট হ্যান্ড সাইডে সেম থাকবে। সো তাহলে হোয়াট ইজ হ্যাপেনিং ওভার হিয়ার? 235 নিউট্রনের ম্যাস নাম্বার কত? 1 ইজ ইকুয়াল টু রুবিডিয়ামেরটা কত জানি না, সো এটা x, সিজিয়ামের কত? 139, আর এখানে দুইটা নিউট্রন, সো তাহলে 2 into 1। সো এখন এখানে থেকে x এর ভ্যালুটা বের করতে পারবো না আমরা আরিফিন? 95 ভাই। So তাহলে x comes out to be 95. So mass number of rubidium will be what? Mass number of rubidium will be 95. So এটাই বের করতে বলছে আমাদেরকে কোশ্চেন নাম্বার 4 এর জন্য। এটা একদম বাচ্চাদের মতো কোশ্চেন, সো হোপফুলি এটাতে কারো কোনো প্রবলেম ফেস করা লাগে নাই। ওকে, and now one of the most ট্রিকি কোয়েশ্চেন। অনেকজনে এখানে ফার্স্ট এর দিকে ওরকম অ্যান্সার মিলাইতে প্রবলেম ফেস করে।
ঠিক আছে, এইখানের জন্য মেইন ট্রিকটা কি ওই জিনিসটা আমরা দেখে নিব, তাহলে পরে আমাদের যেন কোনো সমস্যা না হয়। এখানের মধ্যে কি বলতেছে দেখো মোহাইমিন, কোশ্চেন নাম্বার 5 এ কি চাইছে? কোশ্চেন নাম্বার 5 এ আমাদেরকে বলতেছে কি, ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট অফ এনার্জি ইন জুলস। ঠিক আছে, যে এনার্জিটা জুলে বের করতে হবে। কিসের এনার্জি? জেনারেটেড ফ্রম আ 2 কেজি অফ ইউরেনিয়াম ফিউয়েল। যে আমরা নিউক্লিয়ার রিঅ্যাক্টরে ইউরেনিয়ামের ফিউয়েল রড ইউজ করি না, তো এখন ফিউয়েল রডের মধ্যে ইউরেনিয়াম কত কেজি দিছো? 2 কেজি ইউরেনিয়াম দিছো। তো এখন বললো যে 2 কেজি ইউরেনিয়াম ফিউয়েল দিয়ে কতটুকু এনার্জি তুমি প্রডিউস করতে পারবা। কিন্তু এখানের মধ্যে খুবই বড় একটা প্রবলেম আছে। প্রবলেমটা কি? ইউরেনিয়াম যে তুমি নিছো, সব ইউরেনিয়াম তো আর ফিশন রিঅ্যাকশন দেয় না, দেয়? সব ইউরেনিয়াম ফিশন রিঅ্যাকশন দেয় না, শুধু কে দেয়? ইউরেনিয়াম 235। তো এখন বললো কি, এই যে তোমার 2 কেজি ইউরেনিয়াম আছে, এই 2 কেজি ইউরেনিয়ামের পুরাটা ইউরেনিয়াম 235 না। তো এখানের মধ্যে কি, ইউরেনিয়াম 235 রিপ্রেজেন্ট 0.7% অফ দ্য মেটাল। ঠিক আছে, সো তাহলে এই যে তুমি টোটাল 2 কেজি নিছো, 2 কেজির মধ্যে কতটুকু ইউরেনিয়াম 235 আছে? 2 কেজির 7 কি বলে 0.7%। বুঝতে পারতেছো কি বলতেছি মোহাইমিন? জি। ওকে, সো তাহলে 2 কেজি ইউরেনিয়ামের মধ্যে পুরাটাই আমাদের ইউজফুল ইউরেনিয়াম না, ইউজফুল ইউরেনিয়াম আছে শুধু কত? 0.7%। ওকে, এন্ড বললো কি, এন্ড এভরি ফিশন রিঅ্যাকশন প্রডিউসেস কত? এভরি ফিশন রিঅ্যাকশন প্রডিউসেস 200 মেগা ইলেকট্রন ভোল্ট অফ এনার্জি। আচ্ছা, তো তাহলে প্রত্যেকটা ফিশন রিঅ্যাকশন, যে প্রত্যেকটা ইউরেনিয়াম অ্যাটম, যে ইউরেনিয়াম 235 অ্যাটম, একটা ইউরেনিয়াম 235 অ্যাটম কত এনার্জি প্রডিউস করে? ফারান, একটা ইউরেনিয়াম অ্যাটম কত এনার্জি প্রডিউস করে? 235 মেগা ইলেকট্রন ভোল্ট। ঠিক আছে, সো ফার্স্টে আমরা এই ব্যাপারটা একটু ভেঙে ভেঙে করব, তাহলে যেন আমাদের বুঝতে ইজি হয়। ওকে, সো হোয়াট উই উইল ডু ফার্স্ট, আমরা এটা একটু নোটপ্যাডে লিখি। তো ফার্স্ট আমরা ডিটেইলস গুলো যদি ক্লিয়ার আউট করে রাখি, দেন আমাদের আর ফার্দার কোনো কনফিউশন থাকবে না। সো লেটস সি, কোশ্চেন নাম্বার 5 এর জন্য হোয়াট উই উইল ডু, 1 uranium atom produces 200 mega electron volt energy। তো এখন এনার্জি তো চাইছে কিসে? জুলে চাইছে না? সো এনার্জিটা চাইছে হলো জুলে, সো তাহলে আমরা জুলে কনভার্ট করি। সো মেগা ইলেকট্রন ভোল্ট মানে কত? 200 ইনটু 10 টু দি পাওয়ার 6। এখন ইলেকট্রন ভোল্ট থেকে জুলে নেওয়ার জন্য কি করতে হয়? ইলেকট্রনের চার্জ দিয়ে মাল্টিপ্লাই করতে হয়, which is 1.6 into 10 to the power minus 19। সো তাহলে একটা ফিশন রিঅ্যাকশন কত এনার্জি রিলিজ করে ওইটা প্রথমে বের করতেছি আমরা। ওকে, তো এখানে থেকে কত আসে, লেটস সি। 3.2 into 10 to the power minus 11 জুল। সো একটা ইউরেনিয়াম অ্যাটম কত এনার্জি প্রডিউস করে? একটা ইউরেনিয়াম অ্যাটম 3.2 into 10 to the power minus 11 জুল এনার্জি প্রডিউস করে। ওকে, এখন আমাদের টোটাল যে ইউরেনিয়ামের ফিউয়েলটা নিছি, কতগুলা ইউরেনিয়াম অ্যাটম আছে, যে কতগুলা ইউরেনিয়াম 235 অ্যাটম আছে ওইটা বের করব। সো আমরা এখানে আসলে এই ব্যাপারটা লিখে রাখলে ভালো হয়, 1 ইউরেনিয়াম 235 অ্যাটম, 1 ইউরেনিয়াম 235 অ্যাটম প্রডিউসেস এত এনার্জি। সো টোটাল ইউরেনিয়াম 235 অ্যাটম কতগুলা আছে ওইটা বের করলে পরে আমাদের কাজ হয়ে যাবে। সো লেটস সি, তো এখন টোটাল ইউরেনিয়াম কত কেজি? 2 কেজি। ওকে, টোটাল ইউরেনিয়াম হলো 2 কেজি, এন্ড ইউরেনিয়াম 235 in those 2 কিলোগ্রাম is equal to what? এই 2 কেজির মধ্যে কত পার্সেন্ট ইউরেনিয়াম 235 আছে? 0.7। 0.7 ছিল। তো তাহলে
0.7%, পার্সেন্ট মানে কত, ডিভাইডেড বাই 100, তাই তো? সো তাহলে এই 235 কি বলে, 0.014. তো তাহলে 2 ইন্টু 0.7 ডিভাইডেড বাই 100, সো তাহলে 0.014 হলো কি, 0.014 হলো ম্যাস, যে কেজি। এত কেজি অফ ইউরেনিয়াম আছে। ওকে, তো এত কেজি ইউরেনিয়াম 235 আছে। এখন এত কেজি ইউরেনিয়াম 235 এর মধ্যে কয়টা ইউরেনিয়াম 235 অ্যাটম আছে, এটা কিভাবে বের করব? তোমরা মোলের ক্যালকুলেশন করছো না কেমিস্ট্রিতে, মনে আছে যে জি ম্যাস ভাই। দেওয়া থাকলে কিভাবে মোলে কনভার্ট করতে হয়? ম্যাস থেকে মোলে কনভার্ট করার জন্য ফর্মুলা কি আরিফিন? Given mass by molar mass. গিভেন ম্যাস বাই মোলার ম্যাস। তো তাহলে নাম্বার অফ মোলস অফ ইউরেনিয়াম, so number of moles of uranium 235 is equal to given mass হলো 0.014 আর মোলার ম্যাস কত, 235. 235। তো তাহলে ভাইয়া এখানে ম্যাচটা মানে ম্যাচটা গ্রামে কনভার্ট করতে হবে না? 235 ওটা কিসে ছিল, গ্রামে ছিল? 235 যেটা সেটা তো না, অ্যাটমিক ম্যাচটা না, তো ওটা তো মোল পার গ্রামে হওয়ার কথা। তো তাহলে এটাকে কেজিতে নিয়ে নিলাম। একই কথা, উপরেরটাকে গ্রামে নেই আর নিচেরটাকে কেজিতে নেই, একই তো। বুঝতে পারছি ভাই। তো তাহলে এখানের জন্য আমাদের কত আসবে, যে নাম্বার অফ মোলস, যে কয়টা ইউরেনিয়াম 235 এর অ্যাটম আছে, ওই জিনিসটা পরে আমরা বের করতে পারবো। আচ্ছা, এটা উপরেরটা কিলোগ্রামে, তাহলে এখানেরটা এটা কিলোগ্রামে নিছি। আচ্ছা আরিফিন, এখানের মধ্যে তো আমরা এসআই ইউনিট ইউজ করতেছি না, যে আমাদের এই 2 কেজি টোটাল ইউরেনিয়ামের মধ্যে কত ম্যাস অফ ইউরেনিয়াম 235 আছে, ফার্স্ট ওইটা কিলোগ্রামে বের করলাম, তাই তো? জি ভাই। এখন এখানের জন্য আমরা যখন নাকি ওরকম মোল বের করব, সো এখানের জন্য আমাদের কাজটা কি হবে, যে কত মোল অফ ইউরেনিয়াম 235 আছে এত ম্যাসের মধ্যে, যে 0.014 কিলোগ্রামের মধ্যে মোলস অফ ইউরেনিয়াম 235 কয়টা আছে। তো তাহলে এখানের মধ্যে কি ম্যাসটা আমরা যেটা নিছি, আমাদের ম্যাস হলো কিলোগ্রামে, আর 235 যেটা আমরা নেই যে মোলার ম্যাস, মোলার ম্যাসটা আমাদের ইউনিটটা কি, মোল পার গ্রাম। মোল পার গ্রাম নাকি গ্রাম পার মোল? সরি, গ্রাম পার মোল, গ্রাম পার মোল। মাই ব্যাড। ও তো তাহলে পরে এখানের মধ্যে আমাদের গ্রাম পার মোল, এখানের মধ্যে কি থাকবে, 235 যে আমরা নিতাম আর 235 যে তোমরা কেমিস্ট্রির ওইটার জন্য নিতা, এখানের জন্য আমাদের মোলার ম্যাস যদি আমরা দেখি, যে মোলার ম্যাস অফ ইউরেনিয়াম ইন কিলোগ্রাম নিলে পরে কি আসে, এখানের মধ্যে একই ভ্যালু এটা আসতেছে, ঠিক আছে, যে 1 মোলের মধ্যে কত, 1 মোলে 235 গ্রাম। ওকে, সো 1 মোলের মধ্যে 235 গ্রাম। তো আমরা এখানে যদি এটাকে গ্রামে কনভার্ট করে ফেলি, এটা গ্রামে নিয়ে নিলাম, আর এটা কি
গ্রাম পার মোল, তাই তো? হুম। তো এখন এটা করলে পরে কত আসে? নাম্বার অফ মোলস 0.014 into 1000 divided by 235. সো তাহলে এটা আসে কত? 14 by 235 মোল। তো এত মোল অফ ইউরেনিয়াম 235 আছে। এখন এক মোলে কতগুলো অ্যাটম থাকে? আরিফিন, 1 মোল অফ 6.02 into এনি 10 to the power সাবস্টেন্সে কয়টা 23 অ্যাটম থাকে? অ্যাভোগাড্রো নাম্বার অফ পার্টিকেল না? সো তাহলে 6.02 into 10 to the power 23 টা পার্টিকেল। সো তাহলে এই মোল অফ ইউরেনিয়ামে হুম। কতগুলা পার্টিকেল থাকবে ওই জিনিসটা যদি আমরা বের করি, সো এখানের মধ্যে কাজটা কি? 1 মোল অফ ইউরেনিয়াম 235 এ 6.02 into 10 to the power 23 টা অ্যাটম আছে। সো 14 by 235 মোল অফ ইউরেনিয়াম 235 এর মধ্যে কতগুলো ইউরেনিয়াম 235 অ্যাটম থাকে এটা বের করি। সো তাহলে 14 by 235 into 6.02 into 10 to the power 23। সো এটা করলে পরে কত হয়? লেটস সি। 14 by 235 into 6.02 into 10 to the power 23। 3.586 into 10 to the power 22 টা অ্যাটম। এখন আমরা কি বের করছিলাম? ফার্স্টেই একদম আমরা ফার্স্টে ডিডিউস করে রাখছিলাম যে একটা ইউরেনিয়াম অ্যাটম কত এনার্জি প্রডিউস করে? একটা ইউরেনিয়াম অ্যাটম 3.2 into 10 to the power -11 জুল এনার্জি প্রডিউস করে। সো তাহলে এই কয়টা ইউরেনিয়াম অ্যাটম কত এনার্জি প্রডিউস করবে এটা একদম ইউনিটারি মেথড দিয়ে বের করতে পারবো না? তো আমরা কি করছিলাম? 1 atom of uranium 235 1 atom of uranium 235 produces 3.2 into 10 to the power -11 joule of energy। 3.2 into 10 to the power -11 joule। সো তাহলে 3.586 into 10 to the power 22 টা ইউরেনিয়াম অ্যাটম কত এনার্জি প্রডিউস করবে? 3.586 into 10 to the power 22 into 3.2 into 10 to the power -11। সো এটা করলে পরে কত হয়? 3.586 into 10 to the power 22 into 3.2 into 10 to the power -11। সো তাহলে এটা কত আসে? 1.14752 into 10 to the power 12 joule or 1.15 into 10 to the power 12 joule। আমরা এখানে এই জিনিসটা আগে রাউন্ড আপ করে রাখছি, তো তো এটা আগে রাউন্ড আপ না করে একদম ডিরেক্টলি ভ্যালু বসাইলে আরো এক্সাক্ট অ্যান্সার আসবে। সো দেখি তার অ্যান্সারে কত দিছে। তার অ্যান্সারে দিছে কত? 1.15 into 10 to the power 9 জুল। আচ্ছা, ওদেরটা 10 to the power 9 তাহলে কেন আসছে? এই যে এখানের মধ্যে এখানে আমাদের কিলোগ্রামের এইটা, ঠিক আছে, 2 কেজির এখানের মধ্যে যে 2 কিলোগ্রামের মধ্যে 0.7% হলো কি? ইউরেনিয়াম 235। সো তাহলে তারা এখানের মধ্যে বেসিক্যালি এটাকে কেজি পার মোল, ঠিক আছে, যে 235 কেজি পার মোল এইভাবে করে তারা কনসিডার করছে। সো এখানে মোল নাম্বার যখন নাকি নিছে, মোল নাম্বারটা কি? দাঁড়াও, সরি,
এখানে অ্যাটম হবে কতগুলা 10 টু দি পাওয়ার 19 টা। এখানে 10 টু দি পাওয়ার 19 যদি হয় ঠিক আছে, তো এটা কত 1.15 ইন্টু 10 টু দি পাওয়ার 9 জুল। ঠিক আছে আরিফিন? জি ভাইয়া। ওকে, এই ম্যাথটা কিন্তু কতগুলি সিকোয়েন্স ওরকম আমাদের করা লাগছে, এর জন্য এখানের মধ্যে বললাম যে এই ম্যাথের মধ্যে আমাদের কতগুলি ব্যাপার খুবই ভালো মতো স্টেপ বাই স্টেপ বোঝা লাগবে। ফার্স্ট এর কাজটা কি আমাদেরকে বলছে যে ইউরেনিয়াম 235 দিয়ে আমরা যে কি করি নিউক্লিয়ার রিঅ্যাক্টর চালাই, সো তাহলে ইউরেনিয়াম 235 কি করে একটা সার্টেন অ্যামাউন্ট অফ এনার্জি প্রডিউস করে। কি হয় এখানের মধ্যে বললো, আমরা স্টুডেন্ট বুকের মধ্যে প্রথমে কোশ্চেনটা দেখি, তারা কি বলছে যে প্রত্যেকটা ফিশন রিঅ্যাকশন কত এনার্জি করে প্রডিউস করে 235 মেগা ইলেকট্রন ভোল্ট করে এনার্জি প্রডিউস করে। আচ্ছা, সো তাহলে একটা ইউরেনিয়াম 235 ফিশন রিঅ্যাকশন দিলে পরে 200 মেগা ইলেকট্রন ভোল্ট এনার্জি পাই। তো এখন বলল যে 2 কেজি টোটাল ইউরেনিয়ামের তোমার সাপ্লাই আছে, কিন্তু পুরা ইউরেনিয়ামটাই তো ইউরেনিয়াম 235 না। তো ইউরেনিয়াম 235 অ্যাটম কতগুলো আছে এটা প্রথমে বের করতে হবে। সো ইউরেনিয়াম 235 অ্যাটম কতগুলো আছে এটা বের করার জন্য কি করা লাগবে, ফার্স্টে ইউরেনিয়াম 235 এর ম্যাস বের করলাম, যে টোটাল ম্যাস হলো 2 কেজি, তো এই 2 কেজির মধ্যে কত পার্সেন্ট ইউরেনিয়াম 235, 0.7%। সো তাহলে পার্সেন্টেজ নিয়ে প্রথমে কি বের করছে আরিফিন, পার্সেন্টেজ নিয়ে ফার্স্টে বের করছি যে এই 2 কেজি ইউরেনিয়ামের মধ্যে কত কেজি ইউরেনিয়াম 235 আছে। সো ইউরেনিয়াম 235 আছে সামথিং কেজি, সো এটা প্রথমে নিলাম। তো এখন ম্যাস অফ ইউরেনিয়াম 235 আমরা জানি, সো ম্যাস জানলে পরে এই ম্যাস থেকে কি বের করা যায়, নাম্বার অফ মোল বের করা যায়। সো ম্যাস থেকে আমরা কি বের করলাম, নাম্বার অফ মোল অফ ইউরেনিয়াম 235 বের করলাম। সো তাহলে আসলো, এখন মোল নাম্বার বের করে লাভটা কি, আমরা আসলে কি চাই, কয়টা ইউরেনিয়াম 235 অ্যাটম আছে এটা চাই। সো তাহলে মোল নাম্বার থেকে কয়টা অ্যাটম আছে এটা কিভাবে বের করব, অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে, যে যে কোনো সাবস্টেন্সের 1 মোল মানে কতগুলো পার্টিকেল থাকবে, অ্যাভোগাড্রো নাম্বার অফ পার্টিকেল থাকবে। সো তাহলে এক্স মোল অফ ইউরেনিয়ামের জন্য কতগুলা ইউরেনিয়াম 235 অ্যাটম হবে ওইটা ওইভাবে করে আমরা বের করছি। ঠিক আছে লাবিব, কি বুঝতে পারছো? ফারহান? জি ভাইয়া বুঝেছি। ওকে, সো তাহলে এটা কিন্তু আমাদের সিকোয়েন্স বাই সিকোয়েন্স এগুলা স্টেপ গুলো আমাদের ফলো করতে পারতে হবে। ওকে, সো এই স্টেপ গুলো যদি ফলো করতে না পারো তো তাহলে পরে সমস্যা। এখন আমরা কোয়েশ্চেন নাম্বার 6 দেখি, বললো কি যে ক্যালকুলেট দ্য এনার্জি রিলিজড ইন ওয়ান ফিশন ইন দ্য ফলোইং। সো এখন এই যে এখানের মধ্যে একদম ইজি, যে ইউরেনিয়াম 235 আর নিউট্রনের মাস গুলো অ্যাড করব, এগুলা কি রিঅ্যাকট্যান্ট, আর প্রোডাক্ট কারা, দিস আর দ্য প্রোডাক্টস জিরকন, টেলুরিয়াম এন্ড 3টা নিউট্রন। সো তাহলে আমাদের প্রসিডিওরটা কি, অলওয়েজ সেম প্রসিডিওর, যে প্রোডাক্টের ম্যাসের টোটাল বের করব, রিঅ্যাকট্যান্টের ম্যাসের টোটাল বের করব, কি হবে প্রোডাক্ট আর রিঅ্যাকট্যান্টের ম্যাসের মধ্যে একটা ডিফারেন্স থাকবে। আচ্ছা, সো যে যে জিনিসটা বলতেছিলাম এটা একটু আরেকবার দেখো, কি জিনিস, যে প্রোডাক্ট আর রিঅ্যাকট্যান্টের ম্যাসের মধ্যে কি থাকবে, দেয়ার উইল বি আ সার্টেন ডিফারেন্স। সো এখন এই ম্যাসের ডিফারেন্সটা কি হইছে, আমরা প্রোডাক্টের ম্যাসটা কম পাইছি। সো তাহলে এই যে প্রোডাক্টের ম্যাসটা কম পাইছি কেন, বিকজ ওই প্রোডাক্টের ম্যাসটা কিসে কনভার্ট হয়ে গেছে, এনার্জিতে কনভার্ট হয়ে গেছে। বুঝতে পারছো? সো তাহলে ওইভাবে করে আমরা কি করব, এনার্জির ভ্যালুটা বের করব, যে ম্যাসের ডিফারেন্সটা থেকে এনার্জির ভ্যালুটা বের করব। ওকে, তো এইটা হবে আমাদের মেইন কাজ। তো এইভাবে করে আমরা কোশ্চেন নাম্বার 6 করব। দেন কোশ্চেন নাম্বার 7 এ একই অ্যান্সার, কি জিনিস, এক্সপ্লেন ইন টার্মস অফ বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন। ঠিক আছে, কেন
যে why a nuclear fusion and nuclear fission reaction can release energy, কি হয় বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন কি হবে আফটার আ নিউক্লিয়ার রিঅ্যাকশন বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন বাড়বে না তো এখন বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন বাড়লে কি হয় বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন বাড়লে বেশি বেশি এনার্জি কি বলে বেশি বেশি ম্যাস এনার্জিতে কনভার্ট হয়ে গেছে সো এর জন্য ম্যাসের একটা ডিফারেন্স ক্রিয়েট হয় দেখো এখানের মধ্যে তার অ্যানসারে কি বলছে এই যে সরি কি বলতেছে দেখো কোশ্চেন নাম্বার 7 এ both fission and fusion products have higher binding energy per nucleon than the starting nuclei so তাহলে রিঅ্যাকট্যান্টের থেকে প্রোডাক্টের কি কি হয় বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন বেশি থাকে সো রিঅ্যাকট্যান্টের থেকে যদি প্রোডাক্টের বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন বেশি হয় বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন কিভাবে আসে ম্যাসটাকে এনার্জিতে কনভার্ট করে না সো তাহলে এখানের মধ্যে কাজটা কি বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়নটা এনার্জিতে কনভার্ট হবে কখন और বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন বাড়বে কখন যদি বেশি বেশি ম্যাস এনার্জিতে কনভার্ট করা হয় তাইলে ওকে তো এখন বললো তো বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন বাড়লে কি হয় দিস মিন্স দ্যাট দে আর মোর টাইটলি বাউন্ড সো দেয়ার ইজ লেস ম্যাস পার নিউক্লিয়ন সো তাহলে পার নিউক্লিয়ন ম্যাস কমে গেছে তো এই যে প্রোডাক্টের ম্যাস কমে গেল তো তাহলে এই প্রোডাক্টের ম্যাসটা কি হিসেবে রিলিজ হবে আরিফিন জি ভাইয়া। ওকে সো তাহলে আমরা যে জিনিসটা জিজ্ঞাসা করতেছিলাম খেয়াল করো যে রিঅ্যাকট্যান্টের থেকে প্রোডাক্টের ম্যাসটা কম কেন প্রোডাক্টের ম্যাস কম বিকজ সে তার নিউক্লিয়ন গুলার বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন বাড়ায় দিছে কিভাবে বাড়াইছে বাই কনভার্টিং দ্য ম্যাস ইনটু এনার্জি তো এইটার জন্য কি হয় আমাদের নিউক্লিয়ার ফিশন এন্ড ফিউশন রিঅ্যাকশন শেষে এনার্জি রিলিজ করে যে এই যে দিস ড্রপ ইন ম্যাস কি হয় ইজ রিলিজড অ্যাজ এনার্জি এই যে আমাদের ম্যাসটা প্রোডাক্টের কম পাচ্ছি সো তাহলে এটা কি হচ্ছে এনার্জি হিসেবে রিলিজ হবে সো এই জিনিসটা লেখা ওকে সো এখন এইগুলি ছিল আমাদের চেক পয়েন্ট কোশ্চেন গুলার অ্যান্সার তো এখন আমরা এক্সাম প্র্যাকটিসের কোশ্চেন গুলার সলিউশন শুরু করব যে এক্সাম প্র্যাকটিসে যে যে কোশ্চেন গুলা তোমাদেরকে করতে বলছিলাম সো নিউক্লিয়ার ডিকের এক্সাম প্র্যাকটিসের কোশ্চেন গুলো আমরা দেখি কি বলতেছে এই চেক পয়েন্ট কোশ্চেন গুলা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে না ভাইয়া। ওকে আচ্ছা সো তাহলে এখন আমরা এখানের মধ্যে ফার্স্ট এমসিকিউ গুলা দেখে এখানের মধ্যে কি বলে সো কোশ্চেন নাম্বার 1 in an experiment to test the penetrating power of alpha particle যে alpha particle এ penetrating power কত এটা টেস্ট করবে কিভাবে টেস্ট করবে a Geiger-Müller tube was placed in front of the source and registered 234 counts in 3 minutes 3 মিনিটে কত রিডিং দিতেছে 234 সো তাহলে আমাদের ওই সোর্সের সামনে আমরা জিএম টিউবটা ধরে রাখছি এন্ড ওখানের মধ্যে রিডিং আসলো কত 234 রিডিংস ইন 3 মিনিটস ওকে এখন বললো a 4 centimeter thick block of lead was placed between the source and the GM counter and the count reduced to 26 counts in 1 minute এখন বললো যে what was the background radiation level এখন আমরা 4 সেন্টিমিটার লেডের যদি ব্লক দিয়ে রাখি সো তাহলে কি হবে কোন রেডিয়েশন কি ডিটেক্টর পর্যন্ত পৌঁছাইতে পারবে সোর্সের থেকে আরিফিন আরিফিনের তো এখনো অডিও কানেক্ট হয় নাই এতক্ষণে কানেক্ট হয়েছে আচ্ছা সো এখন এখানে মুহাইমিন বলো যে আমরা যদি সোর্স আর জিএম টিউবের মাঝে এত মোটা একটা লেডের ব্লক যদি দিয়ে রাখি 4 সেন্টিমিটার থিক একটা লেড ব্লক দিয়ে রাখি সো তাহলে সোর্সের থেকে কোনো রেডিয়েশন কি জিএম টিউবে এন্টার করতে পারবে না ভাই ব্লক হবে তো তাহলে এই যে আলফা আমাদের ব্লক 26 কাউন্টস পার মিনিট যে রিডিং পাচ্ছি তো এটা কিসের জন্য
ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন ভাইয়া। ব্যাকগ্রাউন্ড Background রেডিয়েশন। radiation. তো তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ড রেডিয়েশনটা পার সেকেন্ডে বের করতে হবে। বেকুয়ারেলে অ্যান্সার চাইছে না, তো তাহলে ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন ইজ ইকুয়াল টু হোয়াট? ব্যাকগ্রাউন্ড রেডিয়েশনের রিডিংটা হবে 26 কাউন্টস ইন কত সেকেন্ড? 60 সেকেন্ড, যে 1 মিনিটে 26 কাউন্টস। তো তাহলে বেকুয়ারেলে বের করলে কি হবে? বেকুয়ারেল মানে কি? নাম্বার এ অফ আসে ভাইয়া। ডিকে পার সেকেন্ড। সো তাহলে 26 ডিভাইডেড বাই 60, সো দিস গিভস আস 0.433333 এরকম। সো এটা অ্যান্সার কি? দ্য অ্যান্সার উইল বি এ। ওকে, তারিফ কি বুঝতে পারছো? কোশ্চেন নাম্বার 1। ওকে, তো এখন আমরা কোশ্চেন নাম্বার 2 দেখি। কোশ্চেন নাম্বার 2 তে কি বলতেছে? One definition of unified atomic mass unit has the value of 1 U as being equivalent to that of 1820 ইলেকট্রন। তো কি বললো? যে আমাদের 1 অ্যাটমিক ম্যাস ইউনিট, যে 1 ইউ সমান ম্যাসের মধ্যে কয়টা ইলেকট্রনের ম্যাসের সমান হয়? যে 1 ইউ ইজ ইকুয়াল টু দ্য ম্যাস অফ 1820 ইলেকট্রন। এখন বললো কি যে using this definition, if an electron's mass is converted entirely into energy, how much energy would this be? So তাহলে এই ডেফিনেশন থেকে যদি আমরা একটা ব্যাপার ইনভেস্টিগেট করি, কি জিনিস? যে 1 ইউ সমান ম্যাস কে এনার্জিতে কনভার্ট করলে কি হয়? কত এনার্জি পাই? 931.5 মেগা ইলেকট্রন ভোল্ট, নাকি পারান? জি 1 ভাইয়া। সমান ম্যাস কে এনার্জিতে কনভার্ট করলে পাই 931.5 মেগা ইলেকট্রন ভোল্ট। সো তাহলে 1820 টা ইলেকট্রনকে এনার্জিতে কনভার্ট করলে পাই 931.5 মেগা ইলেকট্রন ভোল্ট। সো একটা ইলেকট্রনকে এনার্জিতে কনভার্ট করলে কত হয়? 931.5 ডিভাইডেড বাই 1820, তাই তো? জি ভাইয়া। তো 931.5 ডিভাইডেড বাই 1820, সো এটা কত আসে? 0.5118 এরকম, 0.511813। তো তাহলে 0.512 এত মেগা ইলেকট্রন ভোল্ট। সো এটা কোনটা? বি, তাই তো? সো তাহলে জি ভাইয়া। 1 ইউ সমান ম্যাস কে এনার্জিতে কনভার্ট করলে আসে কত? 1 ইউ সমান ম্যাস কে এনার্জিতে কনভার্ট করলে আসে 931.5 মেগা ইলেকট্রন ভোল্ট। সো তাহলে 1 ইউ সমান ম্যাস মানে কয়টা ইলেকট্রন? 1820 টা ইলেকট্রন। সো তাহলে একটা ইলেকট্রনকে এনার্জিতে কনভার্ট করলে কত হবে? ওইভাবে আমরা বের করলাম, ঠিক আছে? ওকে, সো এখন আমরা কোশ্চেন নাম্বার 3 দেখি। কোশ্চেন নাম্বার 3 তে কি বলতেছে? The half life of carbon 14 is কত? কার্বন 14 এর হাফ লাইফ হলো 5730 ইয়ার্স। তো এখন বললো যে what is the decay constant of the nucleus of carbon 14? তো এখন আমাদের হাফ লাইফ আর ডিকে কনস্ট্যান্ট রিলেটেড ফর্মুলা কি? ডিকে কনস্ট্যান্ট ইজ ইকুয়াল টু ln 2 ডিভাইডেড বাই হাফ লাইফ, তাই তো? তো এখন জি ভাইয়া। ln 2 আর হাফ লাইফ হলো 5730 ইয়ার্স। এখন ইয়ার এক ইয়ারে কত দিন? 365 ডেজ। 365 ডেজে কত আওয়ার্স? ইনটু 24 ইনটু 60 ইনটু 60। সো আমরা কিসে কনভার্ট করলাম? টাইমটাকে ইয়ার থেকে সেকেন্ডে নিয়ে নিছি আর কি। ওকে, সো তাহলে আমরা ডিকে কনস্ট্যান্টটা কিসে পাবো? পার ইয়ারে, কি বলে, পার সেকেন্ডে, তাই তো? সো তাহলে ln 2 ডিভাইডেড বাই 5730 into 365 into 24 into 60 into 60. So this gives us 3.83587 into 10 to the power minus 12 per second. So তাহলে এটা কোন অ্যান্সারের সাথে মিলে? 3.84 into 10 to the power minus 12. So তাহলে the answer is A. 3.84 into 10 to the power minus 12 per second. ওকে, তো এটা গেল আমাদের কোশ্চেন নাম্বার 3। এখন কোশ্চেন নাম্বার 4 এ কি বলতেছে?
কোয়েশ্চেন নাম্বার 4 এ বলতেছে দ্য ডায়াগ্রাম শোস টিপিক্যাল সোর্সেস অফ ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন। আচ্ছা, তো এখন এরকম ডিফারেন্ট ডিফারেন্ট সোর্স গুলা দেখাইলো। তো এখন কি কি আছে? কসমিক রেজ, ফুডস এন্ড ড্রিঙ্কস, মেডিকেল, গ্রাউন্ডস এন্ড বিল্ডিংস, রেডন গ্যাস, নিউক্লিয়ার পাওয়ার এন্ড ওয়েপন্স, আদার। তো এখন বললো যে which human made source of radiation is less significant than medical sources? Medical source তো আমাদের 14% of the radiation রিলিজ করে। আর মেডিকেল সোর্সটা কি? মেডিকেল সোর্সটা তো বলতে গেলে পুরাটাই আমাদের ম্যান মেড। তো এখন বললো যে হিউম্যান মেড সোর্সের মধ্যে কম, খুবই কম সিগনিফিক্যান্ট ব্যাকগ্রাউন্ড রেডিয়েশনে কন্ট্রিবিউট করে এমন কোন সোর্স? নিউক্লিয়ার পাওয়ার এন্ড ওয়েপন্স। এটা মাত্র কত পার্সেন্টেজটা দেখছো? খুবই কম না তারিফ? নিউক্লিয়ার পাওয়ার এন্ড ওয়েপন্স কত? মাত্র 0.3%। সো দিস ইজ ভেরি লো। তো এর জন্য এটা কি হবে? অ্যান্সার উইল বি ডি, যে নিউক্লিয়ার পাওয়ার এন্ড নিউক্লিয়ার ওয়েপন এটা আমাদের ইনসিগনিফিক্যান্ট অ্যামাউন্ট অফ রেডিয়েশন ইমিট করে। ওকে, তো এখন কোশ্চেন, এই এমসিকিউ কোশ্চেন গুলা নিয়ে কি কোনো কনফিউশন আছে কারো? না ভাইয়া। না ভাইয়া। কল আর কল, দাঁড়াও একটু 1 মিনিট। সো এখন ধরো ওবিএস এর অডিওটা অন করি। অলরাইট, সো এখন শুনতে পাচ্ছ ফারহান? জি ভাইয়া শুনতেছি। জি ভাইয়া শুনতেছি। ওকে, থ্যাংক ইউ। তো এখন আমরা দেখি এর পরের কোশ্চেন, যে এমসিকিউ গুলা তো শেষ করলাম। তো এখন এমসিকিউ গুলির পর এখন আমরা দেখি কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5 এর এখানের মধ্যে কি বলতেছে? all living organisms contain carbon 12 and radioactive carbon 14। ওকে, সো তাহলে সব লিভিং অর্গানিজমের মধ্যে কার্বন থাকে আর কি। সো ম্যাক্সিমাম প্রপোর্শনে কার্বন 12, কিন্তু স্মল প্রপোর্শন হলেও কি থাকে? তার মধ্যে কার্বন 14 থাকে। সো এখন বললো কি the concentration of carbon 14 in the organism is maintained যতক্ষণ পর্যন্ত ওই অর্গানিজমটা অ্যালাইভ থাকে, যে while the organism is alive। আচ্ছা, সো এখন এখানের মধ্যে আমাদের কাজটা কি করতে বলছে? এখানের মধ্যে বলল বাট স্টার্টস টু ফল ওয়ান্স দ্য ডেথ হ্যাজ অকার্ড, যে একবার মারা যাওয়ার পরে, ঠিক আছে, যে একবার ওই অর্গানিজমটা মারা যাওয়ার পর এখন তো আর কার্বন 14টা রিপ্লেনিশ হবে না। যে কার্বন 14 ডিকে হইতে থাকবে ঠিকই, কিন্তু ওইটাকে আর কি করতে পারবে না? ইফেক্টিভলি রিপ্লেস করতে পারবে না। সো তাহলে ইফেক্টিভলি যদি এরকম রিপ্লেস করতে না পারে, তো তাহলে কি হবে? আস্তে আস্তে কার্বন 14 এর লেভেলটা এরকম কমে যাবে আর কি। ওকে, সো এখন এখানের মধ্যে কাজটা কি? এ নাম্বারে কি বললো? The count rate obtained from wood from an old Viking ship is 14.7 per minute per gram of wood. So তাহলে 1 গ্রাম of the wood কত রিডিং শো করতেছে? 14.7 per minute after being corrected for background radiation. So background radiation এ কারেকশন করার পরে এত। এখন বললো the corrected count rate from the similar living wood is কত? 16.5 পার মিনিট পার গ্রাম অফ উড। সো এখন বলতেছে কত বছর আগে ওই শিপটা মারা গেছে, সরি, কত বছর আগে ওই শিপ যেই গাছ দিয়ে বানানো ওই গাছটাকে কাটা হয়েছে, তো এটা বের করতে বললো। তো এখন এখানের মধ্যে কাজটা কি? এখানের মধ্যে লেট মি সি, we know the initial activity which is 16.5, we know the final activity which is 14.7, and we know the half life which is 5700 years। সো এখন আমাদেরকে কি বের করতে বললো? কতটুকু টাইম পাস হয়েছে। সো তাহলে a is equal to a naught e to the power minus lambda t। সো এখন তোমার টাইম বের করতে হবে। তুমি কি কি জানো? a জানো, a naught জানো, টাইম বের করবা। সো আরেকটা জিনিস কি লাগবে মুহাইমিন? ল্যামডার ভ্যালুটা জানতে হবে না? জি ভাইয়া। তো এখন ল্যামডার ভ্যালুটা কিভাবে বের করব? ফর্মুলা অ্যাপ্লাই করে হাফ লাইফ জানলে পরে ল্যামডার ভ্যালু বের করা একদম ইজি, তাই তো?
যে হাফ লাইফ জি ভাইয়া। জানলে পরে ল্যামডার ভ্যালু কিভাবে বের করা যায়, যে ল্যামডা ইজ ইকুয়াল টু লন 2 যে লন বাই 2 বাই ল্যামডা লেখা যায়। টি হাফ। সো তাহলে এখানে থেকে আমরা ল্যামডার ভ্যালুটা বসাই দিতে পারবো। সো লেটস সি যে এখানে থেকে a by a naught is equal to e to the power minus lambda t, or ln নেই ইকুয়েশনের দুই পাশে, সো ln a by a naught is equal to minus lambda t। সো তাহলে t is equal to কি আসবে, ln a by a naught divided by minus lambda। তো এখন যদি আমরা ভ্যালুস গুলি বসাই, সরি, সো এখন যদি আমরা ভ্যালুস গুলি বসাই দেখি কত আসে। সো ln a কত, যে ফাইনাল অ্যাক্টিভিটি কত 14.7, ইনিশিয়াল কত 16.5, ডিভাইডেড বাই মাইনাস ল্যামডা কি ln 2 ডিভাইডেড বাই হাফ লাইফ কত 5700 ইয়ার্স। সো তাহলে এটা ক্যালকুলেটরে বসাইলে পরে কত আসে দেখো তো ফারান। জি ভাইয়া দেখতেছি। ভাইয়া 949.9। 940, 9.9। তাহলে 949.9, সো তার মানে 950 ইয়ার্স আর কি, তাই তো? 950 years। সো তাহলে 950 বছর। সো দেখি অ্যানসারটা কত দিছে তারা, তাদের অ্যানসার এই যে 950 ইয়ার্স। সো এখানের মধ্যে সুন্দর মতো আমাদের মিলে গেছে। সো ওয়ার্কিং এর প্রসিডিওরটা হোপফুলি তোমাদের কোনো প্রবলেম নাই। তারিফের কি কোনো প্রবলেম আছে কোশ্চেন নাম্বার 5 এর এতে? ওকে, সো তাহলে 5 এর এতে কোনো প্রবলেম নাই। তো এখন আমরা 5 এর বি দেখি। The concentration of carbon 14 in living organism might have been greater in the past. So prehistoric টাইমে কার্বন 14 এর লেভেল অ্যাটমসফিয়ারে এখন যত আছে এর থেকে বেশি ছিল। সো তাহলে এইটা আমাদের এজটাকে কিভাবে এফেক্ট করবে এই রিলেটেড কিন্তু আমরা একটা কোয়েশ্চেন তোমাদেরকে যে ওয়ার্কশিটটা দেওয়া হয়েছিল না ওখানে করছিলাম না, বলতো এখানের মধ্যে অ্যানসারটা কি হবে আরেফিন? 5 এর বি নাম্বারটা কি হইতে পারে বলতো? ভাই ইনিশিয়াল কাউন্ট রেটটা 16.5 পার মিনিটের থেকে বড় হওয়ার কথা। তো ইনিশিয়াল কাউন্ট রেট যদি বেশি হয়, সো হোয়াট উইল ইট ডু? আমাদের টাইম পাসড এর ভ্যালুটা কি আন্ডার এস্টিমেট করছি আমরা নাকি ওভার এস্টিমেট করছি? ভাইয়া আমার মনে হয় আন্ডার এস্টিমেট করা হয়েছে। আন্ডার এস্টিমেট করা হয়েছে, যে আসলে ইনিশিয়াল অ্যাক্টিভিটি হলো বেশি, তাই না? আসলে এখনের কালে মাত্র 16.5 বেঁচে থাকতে সময়, এখন যে কার্বন 14 এর লেভেল কমে গেছে দেখে এখন লিভিং অর্গানিজমের মধ্যে অ্যাক্টিভিটি কত 16.5। কিন্তু আগে যখন নাকি কার্বন 14 এর পার্সেন্টেজ অ্যাকচুয়ালি বেশি ছিল তখন কি হবে, তখন তোমার এটা ছিল আরো হাইয়ার থাকবে, যে 16.5 যে আমরা প্রেজেন্ট ডেতে পাচ্ছি এর থেকে ইনিশিয়াল অ্যাক্টিভিটির ভ্যালুটা কি হবে, বেশি হবে। সো ইনিশিয়াল অ্যাক্টিভিটির ভ্যালু যদি 16.5 এর বেশি হয়, সো আমাদের ফাইনাল এজ আমরা কি পাবো, আরো বড় পাবো না, যে আরো বেশি বছর আগে ওটা মারা গেছিল। বুঝতে পারতেছো কি বলতেছি? ভাইয়া আবার একটু এক্সপ্লেন করবে? দাঁড়াও, এখানের মধ্যে বললাম এই যে 16.5 পার মিনিট আমরা যে রিডিংটা পাচ্ছি এটা কিসের রিডিং বলতো ফারান?
এই 16.5 পার মিনিট এটা কিসের রিডিং? লেখা তো কাউন্ট রেট লেখা, ওই তো কাউন্ট রেট রাখা, এটা কারেক্টেড কাউন্ট রেট। এই যে তোমার 14.7 টা আর 16.5 টা কোনটা কি? ভাইয়া 16.5 টা ইনিশিয়াল। 16.5 টা হলো লিভিং অবস্থায় থাকতে সময় অ্যাক্টিভিটি কত, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো তাহলে 16.5 টা হলো লিভিং অবস্থায় থাকতে সময় অ্যাক্টিভিটি হলো 16.5। সো এখন বললো যে আমরা তো আগের কালে কি ছিল, আগের কালের ইনিশিয়াল অ্যাক্টিভিটি কত ছিল এটা জানি না, তাই তো? আমরা আগের কালের ইনিশিয়াল অ্যাক্টিভিটি কত ছিল এটা জানি না, আমরা কি করি প্রেজেন্ট ডে তে লিভিং স্যাম্পলের থেকে রিডিং নিয়ে আমরা একটা আইডিয়া নেই। সো আমরা প্রেজেন্ট ডে তে লিভিং স্যাম্পলের অ্যাক্টিভিটি কত দেখলাম 16.5। তো তার মানে কি আগের কালে 16.5 ই ছিল নাকি এর থেকে আরো বেশি ছিল? আগের কালে কার্বন 14 এর পার্সেন্টেজ ছিল বেশি, অ্যাটমসফিয়ারে আগে কার্বন 14 এর পার্সেন্টেজ বেশি ছিল। সো তার মানে কি ইনিশিয়াল অ্যাক্টিভিটিটা বা বেঁচে থাকতে সময় ওই অর্গানিজমের অ্যাক্টিভিটিটা আরো বেশি ছিল। সো তাহলে দ্য ইনিশিয়াল অ্যাক্টিভিটি ওয়াজ গ্রেটার দেন 16.5। সো ইনিশিয়াল অ্যাক্টিভিটি যদি 16.5 এর বেশি হয় সো তাহলে কি হবে আরেফিন? ইনিশিয়াল অ্যাক্টিভিটি যদি 16.5 এর বেশি হয় ওইটা থেকে কমতে কমতে 14.7 এ নামতে বেশি সময় লাগবে নাকি কম সময় লাগবে? বেশি সময় লাগবে ভাই। তো তাহলে এই জিনিসটাই যে আমরা প্রেজেন্ট ডে তে লিভিং অর্গানিজমের অ্যাক্টিভিটি হলো 16.5 আর আমরা স্যাম্পল থেকে পাইছি হলো 14.7। সো আমরা ধরতেছি যে 16.5 থেকে 14.7 এ নামতে কত সময় লাগে বের করলাম 950 বছর লাগে। কিন্তু অ্যাকচুয়ালি তো আগের কালে অ্যাক্টিভিটি ছিল আরো বেশি, ঠিক আছে? আগের কালে বেঁচে থাকতে সময় অ্যাক্টিভিটি ওয়াজ গ্রেটার দেন 16.5, মনে করো 18 ছিল। তো এখন 18 থেকে 14.7 এ নামতে বেশি সময় লাগবে নাকি 16.5 থেকে 14.7 এ নামতে বেশি সময় লাগছে? 18 থেকে নামতে সময় লাগবে। 18 থেকে নামতে সময় লাগবে বেশি। সো তাহলে আমরা কি করছি 16.5 ধরাতে আমাদের এজটাকে ওভার এস্টিমেট করছি নাকি আন্ডার এস্টিমেট করছি? অ্যাকচুয়াল এজটা কি 950 বছরের থেকে বেশি আসা উচিত না? জি ভাই। তো তাহলে অ্যাকচুয়াল এজটা যদি 950 বছরের থেকে বেশি আসা উচিত হয় সো তাহলে কি আমরা 16.5 ধরে এটাকে কি করলাম আন্ডার এস্টিমেট করলাম না? আন্ডার এস্টিমেট করছি ভাই। জি ভাই। এই জিনিসটাই যে এখানের মধ্যে কাজটা কি যে আগের কালে যদি আসলে অ্যাক্টিভিটি বেশি হয়ে থাকে সো তাহলে কি হবে যে ইনিশিয়াল ভ্যালু অফ কাউন্ট রেট উড বি গ্রেটার দেন 16.5 পার মিনিট। সো তাহলে ইনিশিয়াল অ্যাক্টিভিটি যদি 16.5 এর বেশি হয় সো হোয়াট উইল হ্যাপেন the age of the sample has been underestimated। ঠিক আছে? যে অ্যাকচুয়ালি আমরা যে 950 বছর বের করছি এটা কি হয়েছে this was an underestimation, যে আমরা অ্যাকচুয়াল এজটাকে কম বের করছি, আসলে তার এজটা এর থেকেও বেশি। বুঝতে পারছো? জি ভাই। তো তাহলে এই জিনিসটা যে আমরা ইনিশিয়াল অ্যাক্টিভিটিটা 16.5 ধরছি দেখে কি হয়েছে আমাদের এজটা আন্ডার এস্টিমেটেড হয়েছে, যে আসলে হলো 950 বছরের থেকেও বেশি আগের, কিন্তু আমরা বের করছি কত 950 বছর। সো এখানে একটা আন্ডার এস্টিমেট করা হয়েছে। তো এইটা হবে আমাদের বি নাম্বারের অ্যান্সার। বুঝতে পারছো তারিফ? জি ভাই বুঝছি। ওকে, সো এরপরে আমরা দেখি কোয়েশ্চেন নাম্বার 6। সো কোয়েশ্চেন নাম্বার 6 এ এখানে কি বলতেছে লেটস সি। Fission and fusion are both nuclear processes that release energy। আচ্ছা, সরি, এখন বললো about 20% of UK's energy need is currently provided by the controlled fission of uranium। সো তাহলে ইউকে এর 20% ইলেকট্রিসিটি প্রডিউস করে কি দিয়ে
নিউক্লিয়ার এনার্জি দিয়ে। তো এখন বললো ইন্টেন্সিভ রিসার্চ কন্টিনিউস টু ক্যাপচার দ্য এনার্জি রিলিজ ফ্রম দ্য ফিউশন অফ হাইড্রোজেন। ওই যে আমরা পড়ছি যে ফ্রান্সে যে 2025 এর এত বড় একটা প্রজেক্ট, বিলিয়ন বিলিয়ন ডলার প্রজেক্ট একটা বানাইতেছে, যেটা কি হবে, যেটা দিয়ে ফিউশন রিঅ্যাক্টর বানাবে তারা আর্থের মধ্যে। তো এখন বললো কি এ নাম্বারে A1, fission of uranium-235 takes place after the absorption of a thermal neutron. So তাহলে ফিশনটা কখন হয়? ইউরেনিয়াম-235 একটা স্লো মুভিং নিউট্রনকে অ্যাবজর্ব করবে। তো এখন স্লো মুভিং নিউট্রনকে অ্যাবজর্ব করলে কি হবে? ইউরেনিয়াম-236 এ কনভার্ট হবে, দেন ওইটা স্প্লিট করবে, যে ফিশন রিঅ্যাকশন দিবে বেসিক্যালি। তো এখন বললো কি assume such neutrons behave as ideal gas at temperature of 310 Kelvin. সো তাহলে নিউট্রন গুলাকে বললো আইডিয়াল গ্যাস হিসেবে চিন্তা করতে, যার টেম্পারেচার কত, 310 কেলভিন। ওকে, তো টেম্পারেচার বলে দিল। এখন বললো কি show that the square root of mean square speed of neutrons is about 3000 মিটার পার সেকেন্ড। সো তাহলে রুট মিন স্কয়ার স্পিড এর ভ্যালু আমাদেরকে বের করতে বললো। মাস অফ নিউট্রন দিয়ে দিছে কত, 1.0087। ঠিক আছে, আমাদের মাস দিয়ে দিছে 1.0087। আচ্ছা, ফেসবুকে কি সাউন্ড শোনা যাচ্ছে না? ফেসবুকে তো সাউন্ড আসার কথা। ওকে, ঠিক আছে, আমরা দেখি এখানের মধ্যে কি জিনিস, যে ইউরেনিয়াম 235 এর ফিশনের জন্য যে নিউট্রন লাগে, ওই নিউট্রনের স্পিড কত থাকে, স্পিডটা বের করতে বলছে। আচ্ছা, তা এখন 6A1 এক্সাম প্র্যাকটিস 6A1, এটা আমরা 310 কেলভিন আর 1.0087। ওয়াও, ওকে, সো এক্সাম প্র্যাকটিস এটা কত, কোশ্চেন নাম্বার 6 নাকি? জি ভাই। জি ভাই। 6A1 এখানের মধ্যে তোমার 1.0087 হলো একটা নিউট্রনের মাস, আর টেম্পারেচার কত, 310 কেলভিন। ওকে, তো এখন আমাদেরকে বের করতে বললো যে এভারেজ কাইনেটিক এনার্জি কি বলে, রুট মিন স্কয়ার স্পিড কত। সো আমরা কি জানি, হাফ ইনটু মাস ইনটু রুট মিন স্কয়ার স্পিড ইজ ইকুয়াল টু 3 kT। সো তাহলে এখানে থেকে আমরা সি এর ভ্যালুটা বের করব। সো দিস উইল বি হোয়াট, 3 kT divided by mass, এটা রুট ওভার। তো ভ্যালুস গুলো যদি বসাই দেই, 3 ইনটু k কত, 1.38 ইনটু 10 টু দি পাওয়ার -23, টেম্পারেচার হলো 310, আর মাস কত, 1.0087 ইউ মানে কত, 1.66 ইনটু 10 টু দি পাওয়ার -27 কেজি। সো এখন এটা যদি আমরা ক্যালকুলেটরে বসাই, লেটস সি কত আসে। 3 into 1.38 into 10 to the power -23 into 310 divided by 1.0087 into 1.66 into 10 to the power -27। So এটা আসে কত, 2768.5 মিটার পার সেকেন্ড। সো আমাদেরকে শো করতে বলছে অ্যাবাউট 3000। সো তাহলে শো করতে বলছে ওয়ান সিগনিফিকেন্ট ফিগারে। সো আমরা অ্যানসারটা কত সিগনিফিকেন্ট ফিগারে রাখবো, যত সিগনিফিকেন্ট ফিগারে শো করতে বলে এর থেকে ওয়ান সিগনিফিকেন্ট ফিগার বেশি রাখতে হয়, তাই না? সো তাহলে এটাকে লিখবো কত, 2800 মিটার পার সেকেন্ড। আরিফিন বুঝতে পারছো? জি ভাই। ওকে, সো তাহলে এটা হবে 2800 মিটার পার সেকেন্ড। এটা দেখে তার অ্যান্সারে কত লিখছে, এই যে 2800 মিটার পার সেকেন্ড। সো দিস ইজ আওয়ার অ্যান্সার। তো এইটা গেল আমাদের কি 6A1। আচ্ছা, তোমরা এই মিটিংটা অফ করে নেক্সট একটা
অন করতেছে, ওখানের মধ্যে বাকি কোশ্চেন গুলো আমরা সলভ করব, সো এটার মধ্যে জয়েন করে ফেলো। ওকে, সো তাহলে আমরা 6A1 টা সলভ করলাম, এখন 6A2 তে দেখি কি করতে বললো। খুবই কঠিন একটা কোশ্চেন করছে 6A2 তে। কি বললো? বললো যে এই যে ইউরেনিয়াম 235 আছে, সে একটা নিউট্রন অ্যাবজর্ব করে কি করবে, ইউরেনিয়াম ফর্ম করলো আরেকটা, তো এরপরে ওইটা স্প্লিট করে কি ফর্ম করবে, সিজিয়াম, রুবিডিয়াম আর কয়টা নিউট্রন। সো এখন ওখানে কয়টা ফিল ইন দা ব্ল্যাঙ্কস আমাদের করতে হবে। সো এখন এখানে আমাদের দেখি যে এই রিঅ্যাকশনটার জন্য ফার্স্টে কি 235 আর 1 এই পাশে লেফট হ্যান্ড সাইডে, সো তাহলে এটা কত হবে 236। খুবই কঠিন একটা কাজ আমাদেরকে করতে দিছিল, সো তাহলে এটা গেল। এখন এই রিঅ্যাকশনে কি হচ্ছে, ইউরেনিয়াম 236 টা ডিকে করে কি কি হবে ওই জিনিসগুলো আমরা দেখব। তো এখন এখানের মধ্যে হোয়াট ইজ হ্যাপেনিং, ফার্স্টে যদি আমরা অ্যাটমিক নাম্বার গুলা দেখি, যে রিঅ্যাকট্যান্টের অ্যাটমিক নাম্বার কত 92, এইখানে অ্যাটমিক নাম্বার কত জানি না, এটা হলো 37, এটা হলো কত 0, নিউট্রনের অ্যাটমিক নাম্বার হলো 0। সো তাহলে 92 ইজ ইকুয়াল টু হোয়াট, x প্লাস 37 প্লাস 0। সো তাহলে x ইজ ইকুয়াল টু হোয়াট, x ইজ ইকুয়াল টু 92 মাইনাস 37। সো তাহলে কত আসে 55। সো তাহলে সিজিয়ামের অ্যাটমিক নাম্বার কত, সিজিয়ামের অ্যাটমিক নাম্বার হলো 55। সো এখন সিজিএম এর অ্যাটমিক নাম্বার বের করে ফেলছি, সো এখন আমরা যদি ম্যাস নাম্বারগুলো কম্পেয়ার করি, ম্যাস নাম্বারগুলো কম্পেয়ার করলে কি হয়, লেটস সি। 236 হলো রিঅ্যাকট্যান্টের, সিজিএম এর হলো 138, রুবিডিয়ামের হলো 96, আর নিউট্রন কয়টা আছে এটা আমরা জানি না, সো তাহলে ওয়াইটা নিউট্রন আছে, আর প্রত্যেকটা নিউট্রনের ম্যাস নাম্বার কত করে, আরেফিন 1 করে না। তো তাহলে এখানে থেকে আমরা ওয়াই এর ভ্যালুটা বের করলে কি পেয়ে যাব, কতগুলা নিউট্রন রিলিজ হইতেছে ওইটা পেয়ে যাব না। জি ভাইয়া। তো তাহলে 236 minus 138 minus 96, so this gives us 2। তো তাহলে কয়টা নিউট্রন রিলিজ হবে, দুইটা নিউট্রন রিলিজ হবে। খুবই কঠিন ম্যাথ ছিল এটা, একদমই পারার কথা না তোমাদের। ওকে, সো এরপরে আমরা দেখি 6A3, 6A3 তে কি বের করতে বললো। 6A3 তে বলতেছে ক্যালকুলেট দ্য এনার্জি রিলিজ ইন আ সিঙ্গেল ফিশন, যে একটা সিঙ্গেল ইউরেনিয়াম অ্যাটম ডিকে করলে, ডিকে তো না সরি ফিশন রিঅ্যাকশন দিলে কতটুকু এনার্জি রিলিজ করবে এটা বের করতে বললো। এরপর বললো যে ফার্স্টে সিঙ্গেল ফিশনে কত এনার্জি রিলিজ হয় এটা প্রথমে বের করবা, দেন আবার একটা কাজ আছে, কি কাজ, দেন ডিটারমাইন দ্য রেট অফ ফিশন নেসেসারি to maintain a power output of 2.5 gigawatt। সো ফার্স্টে বললো যে একটা ফিশনে কত এনার্জি রিলিজ করে এটা বের করবা, দেন বললো যে 2.5 গিগাওয়াট মানে 2.5 বিলিয়ন জুল অফ এনার্জি প্রডিউস করতে হবে এক সেকেন্ডে। সো তাহলে ইচ সেকেন্ড কয়টা ফিশন রিঅ্যাকশন হইতে হবে ওই রেট বের করতে বলছে, যে এক সেকেন্ডে এতগুলা ফিশন রিঅ্যাকশন হইলে পরে এই রিকোয়ার্ড অ্যামাউন্ট অফ এনার্জি সে কি করতে পারবে, রিলিজ করতে পারবে। সো ফার্স্টে আমরা একটা ফিশনে কত এনার্জি রিলিজ করে ওইটা যদি দেখি, যে এখানের মধ্যে কি হচ্ছে, আমাদের এটা হলো 6A3, আরে কি স্ক্রিন শেয়ারে বারবার এমন সমস্যা করতেছে কেন। সেইখানের মধ্যে 6A3 তে দেখি কি বলতেছে, যে ইউরেনিয়াম 235 একটা নিউট্রনের সাথে অ্যাড হয়ে কি হবে, এখানে সিজিয়াম, রুবিডিয়াম আর দুইটা নিউট্রন, এগুলো না, হ্যাঁ সিজিয়াম, রুবিডিয়াম আর দুইটা নিউট্রন এরকম রিলিজ করে।
তো এখন ইউরেনিয়ামের ম্যাস, ওগুলার ম্যাস গুলা দিয়ে দিছে, ম্যাস গুলো আমরা নোট ডাউন করে নিই। ইউরেনিয়াম কত? 235.0439, 235.0439, 235.0439। তারপরে সিজিয়ামের কত? 137.9110, 137.9110। রুবিডিয়াম কত? 95.9343, 95.9343। আর নিউট্রনের কত? 1.0087। আর এখানের মধ্যে 2 ইন্টু 1.0087। তাই ম্যাথ গুলা দিয়ে আমাদের কি কাজ মোহাইমিন? আমাদের প্রোডাক্ট আর রিঅ্যাক্ট্যান্টের ম্যাথ গুলা দিয়ে কাজ হলো আমরা টোটাল ম্যাস অফ প্রোডাক্ট আর টোটাল ম্যাস অফ রিঅ্যাক্ট্যান্ট প্রথমে বের করব, তাই তো? এরপরে দেখবো যে ম্যাসের ডিফারেন্সটা কত। তো এখন আমরা যদি রিঅ্যাক্ট্যান্টের টোটাল ম্যাস বের করি, দেখো কত আসে। 235.0439 প্লাস 1.0087 কত আসে? 236.0526 ইউ। তো দিস ইজ দ্য টোটাল ম্যাস অফ দ্য রিঅ্যাক্ট্যান্ট। এখন প্রোডাক্টের ম্যাস গুলা কত? 137.9110 প্লাস 95.9343 প্লাস 2 ইন্টু 1.0087। এটা আসে 235.8627 ইউ। তা এখন আমাদের ম্যাথস গুলা কি সেম আসলো মোহাইমিন? না। তো ম্যাথের হ্যাঁ। ডিফারেন্সটা কেন ক্রিয়েট হইছে? ম্যাথের ডিফারেন্সটা ক্রিয়েট হইছে কেন? কারণ ভাইয়া যে এনার্জি, এই ডিফারেন্স ইন ম্যাথটাই তো এনার্জিতে রিলিজ হবে আর কি, এনার্জি হিসেবে রিলিজ হবে। সো ম্যাস অফ রিঅ্যাক্ট্যান্টস মাইনাস ম্যাস অফ প্রোডাক্টস। তো 236.0526 মাইনাস 235.8627। তো ডিফারেন্স ইন ম্যাস কত? 236.0526 মাইনাস অ্যান্সার 0.1899 ইউ। 1 ইউ সমান ম্যাস কত এনার্জি রিলিজ করে? 931.5। সো তাহলে 0.1899 ইউ সমান ম্যাস কত এনার্জি রিলিজ করবে? এটা ইনটু 931.5 মেগা ইলেকট্রন ভোল্ট, তাই তো? জি ভাইয়া। কত আসে? 176.89185 মেগা ইলেকট্রন ভোল্ট। যদি 3 সিগনিফিক্যান্ট ফিগারে লিখি 177 মেগা ইলেকট্রন ভোল্ট এনার্জি রিলিজ করে। সো তাহলে একটা ফিশন রিঅ্যাকশনে কত এনার্জি রিলিজ করবে? একটা ফিশন রিঅ্যাকশনে রিলিজ করবে 177 মেগা ইলেকট্রন ভোল্ট। এটা যদি জুলে নেই, জুলে নিলে কত হয়? 177 মেগা ইলেকট্রন ভোল্ট, মেগা মানে 10 টু দি পাওয়ার 6। এখন ইলেকট্রন ভোল্ট থেকে জুলে নেওয়ার জন্য মাল্টিপ্লাই বাই 1.6 ইনটু 10 টু দি পাওয়ার -19 এত জুল। কত আসে? 177 into 10 to the power 6 into 1.6 into 10 to the power -19. So 2.832 into 10 to the power -11 joule. So একটা ফিশন রিঅ্যাকশনে কত এনার্জি রিলিজ করে আরিফিন? 2.832 into 10 to the power -11 জুল। তো এখন আমাদের রিকোয়ার্ড এনার্জি কত? রিকোয়ার্ড এনার্জি পার সেকেন্ড, যে পার সেকেন্ডে কত পাওয়ার আউটপুট আমাদের দিতে হবে বা পার সেকেন্ডে কত এনার্জি সাপ্লাই দিতে হবে? 2.5 গিগা জুল নাকি? সো 2.5 ইনটু 10 টু দি পাওয়ার 9 জুল। সো কিভাবে বের করব আমরা এটা? 2.832 into 10 to the power -11 joule in 1
ফিশন রিঅ্যাকশন, তাই তো? একটা ফিশনে কত এনার্জি পাবো? 2.832 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 11। সো তাহলে 2.5 ইন্টু 10 টু দি পাওয়ার 9 জুল অফ এনার্জি। এইটার জন্য কতগুলো ফিশন রিঅ্যাকশন লাগবে? 1 ডিভাইডেড বাই 2.832 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 11 ইন্টু 2.5 ইন্টু 10 টু দি পাওয়ার 9, তাই তো আরিফিন? ইউনিটারি মেথড দিয়ে আমরা বের করতেছি আর কি। তো তাহলে 2.5 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ডিভাইডেড বাই 2.832 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 11। সো তাহলে 8.83 ইন্টু 10 টু দি পাওয়ার 19 fission reactions is required per second। যে প্রতি 1 সেকেন্ডে কতগুলো ফিশন রিঅ্যাকশন হইতে হবে? 8.83 ইন্টু 10 টু দি পাওয়ার 19 টা ফিশন রিঅ্যাকশন হইতে হবে, তাহলে যেন কত এনার্জি আমরা প্রডিউস করতে পারি পার সেকেন্ডে? 2.5 ইন্টু 10 টু দি পাওয়ার 9 জুল এনার্জি যেন প্রডিউস করতে পারি। বুঝতে পারছো তারিফ কি বললাম? যে এখানের মধ্যে ফার্স্টে আমাদের কোশ্চেনে কি বলছিল? ফার্স্টে বলছে যে একটা ফিশন রিঅ্যাকশনে কত এনার্জি রিলিজ করে এটা বের করো। তো একটা ফিশন রিঅ্যাকশনের জন্য বের করে ফেলছি, এটা আমাদের হয়ে গেছে। এখন বলল এই একটা ফিশনে কত এনার্জি রিলিজ করে এই ইনফরমেশনটা ইউজ করে তুমি বের করো যে 2.5 গিগাওয়াট পাওয়ার কন্টিনিউয়াসলি সাপ্লাই করতে হইলে কত রেটে ফিশন হইতে হবে, যে পার সেকেন্ডে কয়টা ফিশন রিঅ্যাকশন হওয়া লাগবে। সো তাহলে এখানের জন্য আমরা কি করব? রিকোয়ার্ড এনার্জি পার সেকেন্ড হলো এত। সো তাহলে একটা ফিশনে এত এনার্জি পাই, সো তাহলে রিকোয়ার্ড অ্যামাউন্ট অফ এনার্জির জন্য কয়টা ফিশন রিঅ্যাকশন লাগবে? সো কত আসে? 8.83 ইন্টু 10 টু দি পাওয়ার 19 টা ফিশন রিঅ্যাকশন লাগবে। বুঝতে পারছো তারিফ? ওকে, সো তাহলে বুঝলে, দ্যাটস ভেরি গুড। এরপরে আমরা দেখি এর পরের কোশ্চেনে কি বলছে। ফার্স্টে অ্যানসারটা মিলাই নেই এখানে। এই যে একটা ফিশন রিঅ্যাকশনে 2.84 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 11 জুল এনার্জি দেয়। সো তাহলে রেট অফ ফিউশন কত লাগবে? রেট অফ ফিশন লাগবে 8.8 ইন্টু 10 টু দি পাওয়ার 19 টা। তো তার মানে পার সেকেন্ডে এতগুলা ফিশন রিঅ্যাকশন হইতে হবে, তাহলে যেন কি করে? রিকোয়ার্ড অ্যামাউন্ট অফ এনার্জি যেন প্রডিউস করতে পারে। ঠিক আছে, ওকে। সো তাহলে এইটা গেল 6A। এখন 6B তে কি বলতেছে? 6B তে নাম্বার 1 B1 state the conditions for fusion and go on to explain why it has been proved to be difficult to maintain a sustainable fusion reaction in earth। যে আর্থে আমরা প্র্যাকটিক্যালি কেন কোনো ফিউশন রিঅ্যাক্টর বানাইতে পারতেছি না, কি সমস্যা হয়? আমাদের প্রবলেমটা হলো কি করা লাগবে? আমাদের প্রবলেমটা হলো অনেক 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 হাই টেম্পারেচার মেইনটেইন করতে হবে, প্লাস একটা সাস্টেইনেবল কি লাগবে? কলিশন রেট লাগবে। কিন্তু এত হাই কলিশন রেট আমাদের মেইনটেইন করাটা সমস্যা। যে এখানের মধ্যে প্রবলেমগুলো কি? প্রবলেমগুলো আমরা যদি অ্যানসার থেকে দেখি সো তাহলে বুঝতে পারবো। আমরা যদি অ্যানসারটা এখানে থেকে দেখে নেই, লেটস সি কি বলতেছে। ভেরি হাই টেম্পারেচার যে গ্রেটার দেন 10 টু দি পাওয়ার 7 কেলভিন লাগবে। ওকে, সো তাহলে মিনিমাম টেম্পারেচার রিকোয়ারমেন্ট কত? 10 টু দি পাওয়ার 7 কেলভিনের চেয়েও বেশি টেম্পারেচার লাগবে। কেন? কি করা দরকার এত টেম্পারেচার দিয়ে? নিউক্লিয়াস গুলাকে তুমি কম্বাইন করবা না একজনের সাথে আরেকজনকে। আরিফিন, তুমি একটা নিউক্লিয়াসকে যে আরেকটা নিউক্লিয়াসের সাথে কম্বাইন করতে চাবা, কি করতে হবে? নিউক্লিয়াস গুলাকে কাছে আনলে পরে তারা রিপেল করবে না, তো তাদের রিপালসিভ ফোর্সটাকে ওভারকাম করা লাগবে। সো এটার জন্য অনেক হাই টেম্পারেচার লাগে। সো কেন লাগবে এটা? টু ওভারকাম দ্য ইলেকট্রোস্ট্যাটিক রিপালসিভ ফোর্সেস। এখন নিউক্লিয়াই কাম ক্লোজ এনাফ টু ফিউজ, এটার জন্য ওই যে হাই টেম্পারেচারটা লাগবে। তো এর জন্য আরো কি দরকার? আমাদের রিঅ্যাকশনের রেটটা যেন কনসিস্টেন্ট থাকে, এর জন্য ভেরি হাই ডেনসিটি দরকার।
এখন ভেরি হাই ডেন্সিটি দিয়ে কি হবে, তাহলে যেন একটা সাফিসিয়েন্ট কলিশন রেট থাকে, যে পার সেকেন্ডে যেন অনেকগুলা কলিশন হয়, তাহলে যেন আমরা সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট অফ এনার্জি প্রডিউস করতে পারি। কিন্তু সমস্যাগুলা কি, সমস্যাগুলো আমরা যদি রেড দিয়ে মার্ক করি, হোয়াট হ্যাপেন্স ওভার হিয়ার, ভেরি হাই টেম্পারেচারস লিড টু কনফাইনমেন্ট প্রবলেম, যে তাদেরকে আটকায় রাখা যায় না, তারা কি করে, তারা চেম্বার থেকে বের হয়ে যায়। ওকে, যে কন্ট্যাক্ট উইথ দ্য কন্টেইনার কজেস টেম্পারেচার টু ফল। সো কন্টেইনারের সাথে ধাক্কা খাইলে কি হয়, টেম্পারেচার কমে যায়। সো টেম্পারেচার কমে গেলে তো আর ফিউশন রিঅ্যাকশন তারা দিতে পারবে না। সো এইগুলা হবে আমাদের স্পেসিফিক কতগুলা পয়েন্ট যেগুলা কভার করা লাগবে। এগুলা কিন্তু অলরেডি আমরা যখন নাকি স্টুডেন্ট বুক থেকে পড়তেছিলাম, এই যে স্টুডেন্ট বুকের থেকে এই জায়গাটায় যখন নাকি পড়তেছিলাম, যে এই জায়গায় যখন নাকি পড়তেছিলাম তখন কিন্তু বারবার করে এক্সপ্লেইন করা হয়েছে এই যে কনফাইনমেন্ট প্রবলেমটা কি ছিল, যে টেম্পারেচার বেড়ে গেলে ভেলোসিটি বাড়বে, ভেলোসিটি বেড়ে গেলে তখন কি হবে, ডি ব্রগলি ওয়েভলেন্থ কমে যাবে। সো কনফাইনমেন্ট প্রবলেম, যে এসকেপ করে চলে যায়। তো এর জন্য অনেক স্ট্রং ম্যাগনেটিক ফিল্ড ইউজ করে তাদেরকে কি রাখতে হবে, আটকায় রাখতে হবে। ওকে, দেন এরকম অনেক হাই ডেনসিটি দরকার, তেমন অনেকগুলা ব্যাপারই আমাদের মেইনটেইন করা সমস্যা। বুঝতে পারছো ফারহান? জি ভাইয়া। ওকে, তো তাহলে এইটা গেল আমাদের কোশ্চেন নাম্বার 6B1। এখন 6B2 তে কি বলতেছে, the nuclear reaction below represents the fusion of two deuterium nuclei, যে দুইটা ডিউটেরিয়াম নিউক্লিয়াই মিলে কি করে, একটা ট্রিটিয়াম আর একটা কিছু প্রডিউস করতেছে এক্স। তো এখন এক্স পার্টিকেলটাকে আইডেন্টিফাই করতে বললো। তো এখন আমরা যদি ম্যাস নাম্বার গুলি মিলাই, ম্যাস নাম্বার গুলি কি, লেফট হ্যান্ড সাইডে 2 2 মানে কত 4, তো তাহলে রাইট হ্যান্ড সাইডেও 4 হইতে হবে। সো তাহলে 3 আছে এখানে, তো বাকি কত 1, তো তাহলে এটা হলো 1। এরপরে অ্যাটমিক নাম্বার যদি দেখি, অ্যাটমিক নাম্বার কত, এখানে 1 + 1 2, সো তাহলে লেফট হ্যান্ড সাইডে 2, সো রাইট হ্যান্ড সাইডেও 2 হইতে হবে। সো হাইড্রোজেনের আছে 1, সো এটা আরেকটা কি হবে 1 হবে। তো তাহলে এটা কি হবে, এটা একটা প্রোটন নাকি, ম্যাস নাম্বার 1 অ্যাটমিক নাম্বার 1, সো এটা কি, এটা প্রোটন না? তো এটা একটা প্রোটন বা একটা হাইড্রোজেনের নিউক্লিয়াস, যেটাই বলো একই কথা। বুঝতে পারছো? এরপরে 6 এর সি তে কি বলতেছে, despite the difficulties the search for a practical fusion reactor continues। ঠিক আছে, দাঁড়া 1 মিনিট। ওকে, সো তাহলে যেটা বলতেছিলাম যে স্টেট টু অ্যাডভান্টেজেস দ্যাট ফিউশন পাওয়ার মাইট হ্যাভ ওভার ফিশন। সো এই অ্যাডভান্টেজ গুলা কিন্তু আমরা অলরেডি দাগায় রাখছিলাম এখানে। কি, র ম্যাটেরিয়াল গুলা হলো রেডিলি অ্যাভেলেবল। এই যে fusion would have the advantage that its fuel is abundant। একটা হলো অ্যাবান্ডেন্ট ফিউয়েল সাপ্লাই আছে, আর একটা কি, সে কোনো রেডিও অ্যাক্টিভ ওয়েস্ট প্রডিউস করে না। আবার আরেকটা কি, সে পার ইউনিট ম্যাসে বেশি এনার্জি করে রিলিজ করে। সো এইগুলা হলো আমাদের অ্যাডভান্টেজ গুলা। ঠিক আছে, সো এইগুলা গেল আমাদের কোয়েশ্চেন নাম্বার 6B। যে আমরা অ্যান্সার গুলা যদি দেখে নেই, কি জিনিস, এটা একটু মুছে নেই। ওকে, সো তাহলে এখানের মধ্যে কাজটা কি, হাইড্রোজেন ফিউয়েল ফর ফিউশন ইজ ভার্চুয়ালি আনলিমিটেড, যে এটার সাপ্লাই অনেক বেশি। ঠিক আছে, আবার আরেকটা কি, যে ফিউশন রেজাল্টস ইন ভেরি ফিউ রেডিও অ্যাক্টিভ প্রোডাক্টস। সো তাহলে ওয়েস্ট প্রোডাক্টটা রেডিও অ্যাক্টিভ থাকে না। সো এটা আরেকটা বড় অ্যাডভান্টেজ। দেন পার ইউনিট ম্যাচ, ফর আ গিভেন ম্যাস অফ ফিউয়েল ফিউশন বেশি এনার্জি রিলিজ করবে দেন ফিশন। সো এগুলোর মধ্যে থেকে যে কোনো দুইটা কারেক্ট পয়েন্ট দিলেই হবে। এরপরে কয়টা কোশ্চেন আছে, কোশ্চেন আছে আর দুইটা। আচ্ছা, আমরা কোশ্চেন নাম্বার 7 আর 8 নেক্সট দিন করব না, ঠিক আছে?
এই দুইটা শেষ করে দেন আমরা অসিলেশন শুরু করব। এন্ড কালকে কিন্তু তোমাদের ক্লাস আছে, তোমরা কি সবাই বুকলেট কালেক্ট করছো? না ভাই, কালেক্ট করা হয়নি। এটা তো কালেক্ট তো করতে হবে। ফ্রাইডেতে আমাদের 5টা থেকে 7টা বুকলেট সলভিং ক্লাস, ঠিক আছে? ইউনিট 4 চ্যাপ্টার ওয়াইজ। ওকে ভাই। চ্যাপ্টার ওয়াইজ বুকলেট সলভিং। তো তাহলে তোমাদের as soon as possible বুকলেট যত কালেক্ট করতে দেরি করবা তোমরা নিজেরাই পিছাবা। ক্লাস তো চলতেই থাকবে, তোমরাই জাস্ট পিছায় থাকবা। ওকে, সো তাহলে আজকের ক্লাস আমরা এখানে শেষ করব। কালকে তো আমাদের 5টা থেকে 7টা ক্লাস আছেই। সো কালকে দেখা হবে। আল্লাহ হাফেজ। ওকে। আল্লাহ হাফেজ ভাই। আল্লাহ হাফেজ।